আজকে কিন্তু সারা বিশ্বের কাছে কিন্তু আমাদের কলকাতা খুব খারাপ একটা নিদর্শন রাখলো। আর অপরদিকে লিও মেসির সামনে হায়দ্রাবাদ আজকে কি অনুষ্ঠানটাই করে দেখালো। ওফ, মনটা জাস্ট আমার ভরে গেল এই আজকের অনুষ্ঠানটা দেখে। এর থেকেও তো ভালো অনুষ্ঠান আমরা করতে পারতাম। এর থেকেও তো প্রচুর মানুষ আজকে যুবভারতীতে মাঠে ছিল, মাঠের বাইরে ছিল, চারিদিক পুরো কলকাতায় কিন্তু আজকে একদম মানুষের ভিড় লেগে গিয়েছিল লিও মেসির জন্য, লিও মেসিকে একবার দু চোখ ভরে দেখার জন্য। আর হায়দ্রাবাদ ভাই কি করে দেখালো। ধন্যবাদ হায়দ্রাবাদের ম্যানেজমেন্টকে, যারা এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করলো। তো অবশ্যই এই নিয়ে তো কথা বলতেই হবে। তার সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে। ইস্টবেঙ্গলের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ কখন রয়েছে, কাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলবে, মোহাম্মদ রাশিদ কি বলল, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে আমাদের কলকাতায় যা জঘন্য পরিবেশ ছিল, যা খারাপ পরিস্থিতি ছিল, কিছু বলার নেই। সেই নিয়ে কম বেশি আমি প্রচুর সমালোচনা করেছি। হ্যাঁ, অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, কিন্তু ব্যাপারটা সত্যি খুব খুব খারাপ আজকে হয়েছে। যেখানে এত হাজার হাজার টাকা দিয়ে মানুষ একবার খালি মেসিকে দু চোখ ভরে দেখতে চেয়েছিল। হ্যাঁ, কেউ ছুঁয়ে দেখতে চায়নি। আমরা তো সেলিব্রিটি নই যে পাশে গিয়ে দাঁড়িয়ে ফটো তুলব, কেউ চায়নি। শুধু একবার মেসি গোটা মাঠ ঘুরুক এটুকু চেয়েছিলাম, এর বেশি আর কিচ্ছু চাওয়ার ছিল না। সেরকমই কথা দেওয়া হয়েছিল, কিন্তু কোনো রকম কথা রাখা হলো না। উল্টে প্রত্যেকটা মানুষ এত যে খরচা করলো সেটা পুরোপুরি বিফলে গেল। এবং আজকে গ্যালারির মধ্যে যে পরিমাণ বাজে জিনিস দেখলাম, আমরা প্রচুর ম্যাচ দেখতে গেছি, মাঠের মধ্যে জল থাকে না, গলা ফেটে যায়। 90 মিনিট ম্যাচ দেখা, সেখানে ডার্বি ম্যাচের মতন ম্যাচেও কিন্তু জল থাকে না। মাঠের বাইরে সেখানে জল রাখা থাকে, জলের যা অবস্থা, সেখানে বাইরে বেরোলে আবার ভিতরে ঢুকতে দেওয়া হয় না, অনেক সমস্যা। আর আজকে কিভাবে মাঠের মধ্যে মানুষজন বোতল নিয়ে গেল, এটা হচ্ছে সব থেকে আগে প্রশ্ন। এটাকে কে অ্যালাউ করলো? আজকে বোতলগুলো তো একটা মাঠে পড়তো না, আগে বোতল পড়া শুরু হলো, তারপর চেয়ার ভাঙা শুরু হলো। তো এই নিয়ে অবশ্যই তদন্ত করা দরকার। শুধুমাত্র যে এটা শতদ্রু দত্ত সে একাদশী নয়, এর পিছনে অনেক অনেক বড় বড় ব্যক্তিরা রয়েছে। আজকে অনেকে ক্যামেরার সামনে এসে ছবি তুলেছিল, তারা এখন পাল্টি মারলে তো হবে না। সব দোষ শতদ্রু দত্তের নয়। প্রত্যেকটা যারা যারা দোষী তাদের চিহ্নিত করতে হবে, এবং প্রত্যেকটা সাধারণ মানুষ যারা টিকিট কেটে মাঠে গিয়েছিল তাদের টাকা ফেরত দিতে হবে। এই নিয়ে সবাই কিন্তু প্রতিবাদ করছে, এবং অবশ্যই এই প্রতিবাদ কিন্তু চলা দরকার আমার মনে হয়। আর অপরদিকে হায়দ্রাবাদ কিন্তু গোটা ভারতবর্ষের নাম কিন্তু অনেকটাকে বাড়িয়ে নিল, কারণ আমাদের কলকাতা একদম পুরোপুরি শেষ করে দিয়েছিল। আমাদের যে একটা ফুটবল কালচার রয়েছে, কলকাতা যে এত বড় একটা শহর, যেখানে কিন্তু বাংলার 3 বড় প্রধান রয়েছে, সেখানে আমাদের আজকে এরকম একটা খারাপ দিন দেখতে হলো। কিন্তু হায়দ্রাবাদ যেভাবে আজকে অনুষ্ঠান পরিচালনা করলো, যখন লিও মেসি, ডিপল আর সুয়ারেজ যখন মাঠে নামছিল, কোনো ব্যাপারই নয়, ইজি সাধারণ মানুষের মতন তারা মাঠে নামলো। অত টাইট সিকিউরিটি নয়, কেউ এসে তাদের ঘিরে ধরেনি, ছবি তুলতে আসেনি, সেলফি তুলতে আসেনি। হ্যাঁ, তারা মাঠের মধ্যে একটা সুন্দর মুহূর্ত কাটালো, খুদে খুদে ফুটবলারদের সঙ্গে কিছুক্ষণ বল নিয়ে পাসিং ফুটবল খেলা, সেখানে নানান রকম স্কিল দেখানো, একদম সাধারণ, যেটা আমরা তো সবাই চাই। তো দেখে মনটা ভরে গেল, মানে এত আনন্দ হচ্ছে যে হায়দ্রাবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করলো। এবং এই যে একটা ভালো অনুষ্ঠান, এটা তো শুধুমাত্র যে হ্যাঁ মেসি দেখলো সেটা তো নয়, মানে সারা বিশ্বর থেকেও মানে গোটা পৃথিবীর মানুষ দেখবে। তো সেখানে হায়দ্রাবাদ সেটা করে দেখালো, সত্যি খুব ভালো লাগলো। এবং সবশেষে নানান রকমভাবে ফটো সবাই মিলে নেওয়া হলো, এবং সেখানে একটা ছোট্ট টুর্নামেন্ট ম্যাচ হচ্ছিল, সেই ম্যাচের পুরস্কার দেওয়া হলো, এবং সেখানে রাজীব গান্ধী ছিল, সবাই মিলে মোটামুটি ফটো সেশন হলো। খুব ভালো একটা পরিবেশ লাগলো। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা দেখতে পাওনি, আমি আমার সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পুরোটা লাইভ দেখতে পাবে, দেখবে জাস্ট মনটা ভরে যাবে। মনের মধ্যে আজকে প্রচুর কষ্ট ছিল, সমস্ত কষ্ট কিন্তু অনেকটাই মিটিয়ে দিয়েছে কিন্তু আজকে হায়দ্রাবাদ, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাতেই হয়। তো এরপর যদি আমরা একটুখানি খেলার খবর নিয়ে কথা বলি, সেখানে অবশ্যই কথা বলবো ইস্ট বেঙ্গলের সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু গুরুত্বপূর্ণ এবার ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশের দল নাসরিনের বিরুদ্ধে। তো তাদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল খেলবে আগামীকাল। কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে সন্ধ্যা 6টা থেকে কিন্তু ম্যাচ শুরু হবে। তো অবশ্যই এই ম্যাচটা ইস্ট বেঙ্গল জিতলে তারা কিন্তু 1 নম্বর পজিশনটা ধরে রাখবে। অলরেডি ইস্ট বেঙ্গল কিন্তু 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে রয়েছে। এপিএফ তারা 2 ম্যাচে
ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে এবং বাংলাদেশের দল তারা কিন্তু 2 ম্যাচে মাত্র 1টা পয়েন্ট পেয়েছে, তারা সবার নিচে রয়েছে এবং প্রথম দুটো দল তারাই কিন্তু ফাইনাল খেলবে, 20 তারিখে ফাইনাল রয়েছে। এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে গেলে কিন্তু অবশ্যই তারা অনেকটা এগিয়ে যাবে এবং তারপরে ইস্টবেঙ্গলের শেষ খেলা থাকবে 17ই ডিসেম্বর, যেটা কিন্তু APF এর বিরুদ্ধে খেলা। অবশ্যই বাংলাদেশের দলটা সবার নিচে থাকলেও তারা কিন্তু কঠিন লড়াই দেবে, সেটুকু আমরা বুঝতে পারছি। একসাথে আমরা কাল ম্যাচ দেখব, তো সবাই মিলে ম্যাচ দেখবে, একটা ভালো ম্যাচ হবে। এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কিন্তু সুলঞ্জনা রাউল, সে কিন্তু ব্যাক টু ব্যাক ম্যাচে কিন্তু গোল পেয়েছে এবং সুলঞ্জনা কিন্তু 2টো গোল করে ফেলেছে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলে কিন্তু রেশলি রয়েছে, ফাজিলা রয়েছে, তারাও কিন্তু 2টো করে গোল করেছে। তো খুবই ভালো হচ্ছে, তারা কিন্তু যথেষ্ট ভালো লড়াই দিচ্ছে এবং খুব ভালো ম্যাচ হচ্ছে। যারা এখনও ম্যাচ দেখোনি, কালকে ম্যাচ দেখবে, সন্ধ্যা 6টা থেকে ম্যাচ, খুব ভালো ম্যাচ, সেটা তোমরা দেখতে পাবে। এবং ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে যদি কথা বলি, তো প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার ফাইনাল ম্যাচে আমরা দেখেছিলাম যে পেনাল্টি শুটআউট সে মিস করেছিল এবং তার পরবর্তী সময় ইস্টবেঙ্গল সাডেন ডেতে গিয়ে সেখানে ভিভিসিনুর মিস এবং ইস্টবেঙ্গল হেরে যায়। তো সেখানে কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছে মোহাম্মদ রাশিদ। রাশিদ বলেছে, ফাইনালে যা ঘটেছে তা মেনে নিতে আমার বেশ কয়েকদিন সময় লেগেছে। এটা খুবই কিন্তু কষ্টের একটা ঘটনা ছিল। আমরা যে ফলাফলের জন্য লড়াই করেছিলাম তা নিশ্চিতভাবে আমরা পাইনি। এর দায় কিন্তু আমি মাথা পেতে নিচ্ছি। আমরা আরও শক্তিশালীভাবে ফিরে আসব। এই ঘটনা আমাকে এবং আমার দলকে আরও শক্তিশালী করবে, যাতে আমরা আরও কঠোর পরিশ্রম এবং জয়ের খিদে নিয়ে আমরা পরবর্তী সময় জেদে নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে নামি। সুযোগের জন্য লড়াই আরও করব এবং সবশেষে সকল সমর্থকদের বলবো যে আমাদের পাশে থেকো। এবং সকলের জন্য খুবই খারাপ লাগছে, আমারও ব্যাপারটা মেনে নিতে খুবই সময় লেগেছে, খুবই খারাপ লাগছে, তবুও অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত সমর্থকদের যারা কিন্তু এই কঠিন সময় আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি নিজে কথা দিচ্ছি, নিজের সেরাটা দিয়ে সমর্থকদের কিন্তু এই কষ্ট থেকে হাসি মুখ ফেরানোর আমি চেষ্টা করব। এবং আরও একবার ধন্যবাদ সকল সমর্থকদের। জয় ইস্টবেঙ্গল, সেটা কিন্তু মোহাম্মদ বাসিম রাশিদ সে জানিয়েছে। তো অবশ্যই রাশিদ খুবই একজন ভালো প্লেয়ার এবং সে মিডফিল্ড যেভাবে কন্ট্রোল করে আমরা দেখে এসেছি, খুবই কিন্তু পরিশ্রমী প্লেয়ার এবং একজন টিম ম্যান এবং দলকে খুবই সে ভালোবাসে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে এরকম ঘটনা হতেই পারে। আজকে লিও মেসিকে নিয়ে আমরা এত আনন্দ করছি, লিও মেসি কত পেনাল্টি শুটআউট মিস করেছে, ভাবো তো, আর্জেন্টিনা কত ম্যাচ হেরেছে। হতেই পারে, কিছু করার নেই, তবু হ্যাঁ মেনে নিতে অনেকটাই কষ্ট হয়। সেই মনের কষ্টটা কিন্তু রাশিদ পেয়েছে এবং রাশিদ খুবই একজন ভালো প্লেয়ার। আমি আশা করছি রাশিদ আরও শক্তিশালীভাবে ফিরবে এবং আমি যতটুকু ভিতরের খবর জানি, রাশিদ কিন্তু খুব ভালো পেনাল্টি শুটআউট মারে এবং খুবই ভালো সে প্র্যাকটিসে করে। এবার হয়ে যায়, ভুলভ্রান্তি হয়ে যায়, তবু রাশিদের পাশে থাকতে হবে। কিছুজন রাশিদকে নিয়ে খুব গালিগালাজ করেছিল, আমি তখনও প্রতিবাদ করেছিলাম যে হ্যাঁ, প্লেয়ারদের ভালো সময় খারাপ সময় থাকে, অবশ্যই প্লেয়ারের পাশে থাকতে হবে, ক্লাবটাকে ভালোবাসতে হবে। সেটা কিন্তু সমর্থকরা করেছে এবং তার জন্য ধন্যবাদও জানিয়েছে কিন্তু মোহাম্মদ বাসিম রাশিদ। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।